জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ দৃশ্যমান রাখার নির্দেশ প্রধান উপদেষ্টা। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সনদ দেবে কমিশন। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে বললেন মির্জা ফখরুল। কারো ফাঁদে পা না দিতে নেতা কর্মীদের আহ্বান। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। আওয়ামী লীগের আক্রমণ এনসিপিকে দ্বিগুণ শক্তিশালী করেছে বললেন নাহিদ। গোপালগঞ্জের নিরাপরাধ মানুষকে হেনস্থা না করার আহ্বান। গোপালগঞ্জে হামলায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। অভিযোগ জামায়াতের। প্রশাসন জড়িত আছে কিনা তদন্তের আহ্বান। গোপালগঞ্জে বাড়ল কারফিউ, এতটা সহিংসতার তথ্য ছিল না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন। ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন তারিক সিদ্দিকের। ১২২ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদকের মামলা। বিস্তারিত। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বলেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে। বৈঠকে ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে বলেও জানান কমিশন সদস্যরা। গণতন্ত্রের উত্তরণ বাধাগ্রস্ত করতে একটি মহল ফাঁদ পেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র যতই হোক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এমন হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের কারো পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজন করে জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে স্মরণ সভা। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, মব সন্ত্রাস করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচনকে সূক্ষ্মভাবে বিলম্বিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা সেকেন্ড তারেক রহমানের কর্মীরা সজাগ থাকবে। আজকে যে ভাষায় এই জাতীয় নেতৃবৃন্দ কত সাবলীল ভাষায়, কত ভদ্র ভাষায় জবাব দিয়েছে, একটু দেখে শিক্ষার অনুরোধ জানাচ্ছি। বিএনপির নেতারা বলেন, নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। নানা অজুহাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সামনে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনে আল্লাহর রহমতে তারেক রহমান আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনটা কি করে ঠেকানো যায়? কারণ নির্বাচন হলে তো সবাই জানে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে। সেই ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। বলেন, লন্ডন বৈঠকের পরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তবে যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। গণতন্ত্র শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে, তারপর থেকেই গণতন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যারা ভয় পেয়ে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদের ভয়ের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেশে গণতন্ত্র নয়, মবতন্ত্রের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু বর্তমানে সেই গণতন্ত্রই ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দলটির রাজনৈতিক অনভিজ্ঞতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে,
যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে করছে। আইন শৃঙ্খলার অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। এ সময় বক্তারা অভিযোগ করেন, মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান বলে জানান নেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। আইন শৃঙ্খলার অবনতি ও দেশকে অস্থিতিশীল করার অভিযোগে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশে মিলিত হয় মহানগর যুবদল। পরে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। একই প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর যুবদল। এ সময় বক্তারা দেশে পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তোলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ময়মনসিংহ বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। সকালে নাটোরের আইলপুর থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এদিন নোয়াখালীতে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে যুবদলের প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলা জামে মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। উপকূলীয় জেলা ভোলায়ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এ সময় বিএনপিকে নিয়ে সব ষড়যন্ত্র বন্ধে হুঁশিয়ারি দেন নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিক্ষোভ মিছিল করে চুয়াডাঙ্গা জেলা যুবদল। বান্দরবান শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা যুবদল। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মিছিল হয়েছে লক্ষ্মীপুরেও। বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা যুবদল। এছাড়াও নড়াইল, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার না করা হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। সহকর্মী পঙ্কজ রায়ের পাঠানো তথ্য ছবি তারা জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বৃহস্পতিবার দুপুরে খুলনা থেকে ফরিদপুর পৌঁছে জেলার সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পরে জনতা ব্যাংক মোড়ে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফেসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশ আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার না করা হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেন তারা গতকাল রিফাইন্ড আওয়ামী লীগের চিত্র দেখেছে। শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে
মার্চ করব। গোপালগঞ্জ ফেসিস্টরা আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে গোপালগঞ্জের নিরপরাধ সাধারণ মানুষকে কোনো ধরনের হেনস্থা না করারও আহ্বান জানান এনসিপির এই নেতা। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় প্রশাসন জড়িত আছে কিনা অন্তর্বর্তী সরকারকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর এই হামলার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররমে গোপালগঞ্জের এনসিপির ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা। HML রিপোর্ট। বুধবার গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ হামলা চালায়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, গোপালগঞ্জে এনসিপির উপর হামলার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মনে হলো উনি মিস্টার অসহায়। উনি কি মিস্টার অসহায়? উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। 1 নম্বর দুর্বলতা তো আপনার ভিতর। এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি দায় এড়াতে পারেন না। প্রশাসনের কোনো কর্মকর্তা এই হামলার ঘটনায় জড়িত আছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে তদন্ত করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানোর পাশাপাশি ফেসিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। HML, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জের কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে বেলা 11টা পর্যন্ত কারফিউ চলবে। শিথিল থাকবে 3 ঘন্টা। আরও দুপুর 2টা থেকে কারফিউ বহাল থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। গোপালগঞ্জ জুড়ে কারফিউতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এই ঘটনায় এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে। সহকর্মী জাবেরুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। বাড়ানো হয়েছে গোপালগঞ্জের কারফিউর সময়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে সকাল 11টা পর্যন্ত কারফিউ চলে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে। পরে আবারও দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে কারফিউ। এদিকে বৃহস্পতিবার কারফিউ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হন অনেকেই। তবে জেলা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। শহরের বিভিন্ন রাস্তায় এখনো পড়ে আছে ইট, বাঁশ সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কে ইজি বাইক ও ভ্যান চলাচল করলেও তার সংখ্যায় কম। আর পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। আমরা সরকারি চাকরি করি, এই জন্য বের হয়েছি। সরকারি ডিউটি করতে হবে। কিস্তি এলাতে মানবে না, কারফিউ মানবে না, কিস্তিতে দিতে হবে। খাই বা না খাই কিস্তিটাতে দিতে হবে। কারফিউ আসলে আসা ঠিক হই নাই, এরপরও আইসি ফ্যাটে যায়, বউ ছেলে মেয়ে আছে। বাসা বাড়িতে কাজ করি আমরা, গরিব মানুষ খাবো কি ভাই, এই জন্য কাজে বার হয়েছি। এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এর আগে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির মার্চ পর গোপালগঞ্জ ঘিরে হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে দিনভর যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ে কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছে প্রধান উপদেষ্টা দফতর। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকলেও এমন ভয়াবহ হবে তা ধারণা ছিল না। জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট।
বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত হয়। আহত হয় সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ঘাটতির কথাও স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্য হয়তো ছিল। নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের। এদিকে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে কমিটি করেছে সরকার। প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতা জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। 3 সদস্যের কমিটিকে যথাযথ তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক উল্লেখ করে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর এর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এতে বলা হয়, কোনো কথা না শুনে ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনী, পুলিশ ও এনসিপির নেতা কর্মীদের উপর আক্রমণ করে নাশকতাকারীরা। জেলা কারাগার সহ সরকারি স্থাপনাতেও হামলা করে তারা। এমনকি উচ্ছৃঙ্খল জনতা নিহত 4 জনের মরদেহ পোস্টমর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোর করে নিয়ে যায়। ইউসুফ ভুইয়া রিপোর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে সেনাবাহিনীর অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়েছে, বর্তমানে গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসাবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সর্বসাধারণকে অনুরোধ জানায় সেনাবাহিনী। এদিকে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে মোট 11টি পয়েন্টে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথা না শুনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও সেনাবাহিনী সহ এনসিপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করে। এছাড়া নাশকতাকারীরা গোপালগঞ্জ জেলা কারাগার সহ সরকারি স্থাপনায় হামলা করে। এ সময় সংঘর্ষে 4 জন নিহত হন। ওই ঘটনায় প্রায় 45 জন পুলিশ সদস্য ও সাংবাদিক সহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয় বলে জানা যায়। এতে আরো বলা হয়, রাত আনুমানিক 7:30টার দিকে উচ্ছৃঙ্খল জনতা নিহত 4 জনের মরদেহ পোস্টমর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনী 20 জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে গোপালগঞ্জ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে 1507 জন পুলিশ সদস্য সহ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে বলে জানানো হয়। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজকে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ট্রান্সপ্ল্যান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন ও দেওয়া হয় বৈঠকে। এতে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন নাগরিকেরা। আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদন দেয়া হয়। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 17 জুলাই থেকেই কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জুলাইয়ের অবৈধ প্রতিরোধ, যা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে যায় সারা দেশে। আর এই প্রতিরোধকে স্মরণীয় করে রাখতে রাজধানীর যাত্রাবাড়িতে পালিত হয়েছে প্রতিরোধ দিবস। অনুষ্ঠানে অংশ নিয়ে শিল্প উপদেষ্টা আব্দুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে যাত্রাবাড়ি এলাকায় মানুষের সংগ্রাম স্ট্যালিন গ্রাডের মতো ইতিহাস হয়ে থাকবে। কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। সাদ আহমেদের রিপোর্ট। যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উদযাপনে একই মঞ্চে উপদেষ্টা আদিলুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আগত শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর বিভীষিকাময় স্মৃতি তুলে ধরেন। দাবি জানান দ্রুত রাষ্ট্রীয় সংস্কার ও বিচার বাস্তবায়নের। আমার ছেলের 3টা গুলি করছে বুকের মাঝখানে, 3টা গুলি করে আমার ছেলেরে মারছে। তা আমার ছেলের বিচার চাই, আমি আমার ছেলের বিচার চাই এবং এই এলাকার জন্য সঠিকভাবে হয় সেটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমার স্বামী যে জীবন দিয়েছে আর বিচার চাই। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা প্রতিহত করতে হবে। যাত্রাবাড়ির এই ইতিহাস যেভাবে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে, যেভাবে করে বাংলাদেশের মানুষ বুকে ধারণ করেছে, সেই স্ট্যালিনগ্রাদের মতো এই ইতিহাস সারা বিশ্বের লড়াকু জনগণের কাছে সংগ্রামের প্রতীক হয়ে থাকবে। অন্যদিকে অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় ভূমিকা রাখা ছাত্র জনতার ভূমিকা স্মৃতিচারণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় দ্রুত সংস্কার ও বিচারের দাবি জানান তারা। আমরা চাই একটি সংস্কারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে বিভাজন থাকে তাহলে গোপালগঞ্জের মতো পরিস্থিতি আরো অনেক জায়গায় হবে। দৃশ্যমান বিচার প্রক্রিয়া না দেখা পর্যন্ত আমরা ইন্টারিমের অন্য কোনো দায়িত্ব আছে বলে মনে করি না। আগামী বাংলাদেশে হাসিনার মতো যেন আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, এখানে যেন কোনো স্বৈরাচার না হয়, এখানে যেন গোপালগঞ্জ সৃষ্টি না হয়, সেই জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আমাকে ধারণ করতে হবে। সবশেষে আহত নিহতদের উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, ২ সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদ রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। আরও জানাচ্ছেন ফজলাদিত্য।
গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। গত 16 বছরে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ। তার এই অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, অনুসন্ধানে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে তারা। একই সঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী, 2 সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, ৬২ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মহাপরিচালক জানান, দেশে বিদেশে আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যেগুলোর দালিলিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনও তথ্যাদি, দালিলিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে। এর আগে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তারেক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বেকারত্ব দূর করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের বিকাশে যথাযথ নীতি ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বিনিয়োগ ভবনে যুব উদ্যোক্তাদের নিয়ে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর বিনিয়োগ ভবনে যুব উদ্যোক্তা, বিনিয়োগ নীতি ও বাস্তুসংস্থান শীর্ষক কর্মশালা আয়োজন করে বিডা ও ইউএনডিপি। বিশেষজ্ঞরা বলেন, দেশের উন্নয়নে স্টার্টআপ কোম্পানিগুলোকে কাজে লাগাতে উদ্যোক্তাদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত ও বিনিয়োগের বিকল্প নেই। স্থানীয় উদ্যোক্তারা জাতীয় সম্পদ উল্লেখ করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, তাদের বিকাশে স্মার্ট নীতি, সহজ পুঁজি এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করতেই হবে। বাংলাদেশ ব্যাংক থেকে রিসেন্টলি একটা পলিসি ডিরেক্টিভ ইস্যু করা হয়েছে, which at least on the paper sounds like a very forward-looking idea. So now the question is, how do we implement and execute that policy in our real lives? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, পূর্ণাঙ্গ স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে স্কুল পর্যায় থেকেই কাজ শুরু করতে হবে। ইকোসিস্টেমে আসলে আমাদেরকে শুরু করতে হবে স্কুলের ক্লাসরুম ট্রেনিং, ক্লাসরুম থেকে সেই ক্লাসরুমে আমাদের টেক্সট বুকের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে। আর বেকারত্বকে জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বেকারত্ব দূর করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত বছর জুলাইতে ঠিক এই সময় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছে এবং যার কস্টটা ছিল আনএমপ্লয়মেন্ট। আবার আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতা সবকিছু মিলিয়ে আনএমপ্লয়মেন্ট আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 63% তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও জানান উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় 2 শতাধিক রোগীকে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে 11 বিজিবি। বৃহস্পতিবার জামছড়ি বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে অবৈধ সীমান্ত অতিক্রম, মাইন বিস্ফোরণ, চোরাচালান ও মাদক বিরোধী মত বিনিময় সভায় এই চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। নাইক্ষ্যংছড়ি 11 বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল কফিল উদ্দিন কায়েস। মতবিনিময় সভায় জোন কমান্ডার সীমান্তে চোরাচালান প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চান। দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। বৃহস্পতিবার রাজধানী ঢাকার বনানীর অভিজাত হোটেলে দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউনের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য এই চুক্তি সই করেন তারা। এছাড়াও চুক্তি সই করেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের ম্যানেজিং ডিরেক্টর মীর আফসার আলী, এশিয়ান ডুপ্লেক্স টাউনের সিনিয়র ইডি চৌধুরী কামরুল আহসান, সিনিয়র ম্যানেজার ব্র্যান্ড সাকিব হোসেন অর্ক, গ্রুপ অ্যাকাউন্ট ডিরেক্টর আজহার আলী চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
বাংলা ভাষীদের বিরুদ্ধে কেন অভিযান চালানো হচ্ছে না জানতে চেয়ে মোদী সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পশ্চিমবঙ্গের সুপ্রিম কোর্ট। এদিকে বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্য মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে কলকাতার রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা। নীরব দাসের রিপোর্ট। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। বুধবার এমনই প্রতিবাদী স্লোগান দিয়ে ভারতের কলকাতায় বিক্ষোভে নামে সাধারণ মানুষ। সম্মুখ সারিতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জনপ্রিয় আইন প্রণেতাদের। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান ও উড়িষ্যা এবং দক্ষিণ ভারত সহ বেশ কিছু রাজ্যে ধরপাকড় চালায় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চড়াও হয় বাংলা ভাষায় কথা বলা নাগরিকদের উপর। এমনকি তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা দিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের খবরও ছড়িয়ে পড়ে। কলকাতায়ও এমন অভিযান জোরদারের নির্দেশ আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের পক্ষ থেকে। এতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও আইন প্রণেতারা রাস্তায় নামতে বাধ্য হয় বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই। বিজেপির এমন আচরণকে বিভাজনের রাজনীতি আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলা সাধারণকে বিদেশি নাগরিকের তকমা দিয়ে সহিংসতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মঞ্চে দাঁড়িয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় সরকারকে প্রশ্নবিদ্ধ করেন তিনি। পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয়? বাংলা কি ভারতের অংশ নয়? তাহলে বাংলায় কথা বলা নাগরিকদের কেন আটক করে জেলে ভরা হচ্ছে? আমরা এমন অন্যায় মেনে নেব না। মহারাষ্ট্র যখন হিন্দি ভাষাভাষীদের বের করে দেয়, সর্বপ্রথম পশ্চিমবঙ্গ প্রতিবাদ জানিয়েছিল। এবারও দেশের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াবো আমরা। কলকাতার এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও যুবনেত্রী সায়নী ঘোষ। বিক্ষোভের পরপরই টনক নড়ে কলকাতা হাইকোর্টের। জমা পড়ে একাধিক অভিযোগও। এতে কেন্দ্র সরকার ঠিক কী কারণে ভারত জুড়ে বাংলাভাষীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এর কারণ দর্শিয়ে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। কারণ না দর্শালে অস্থিরতা বাড়বে বলেও সতর্ক করা হয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।